নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কালকে দ্বাবিংশতি আমরা কালকে 277 পৃষ্ঠার মধ্যে কুশল চিত্তের প্রত্যয় মধ্যে একাগ্রতা মার্গ প্রত্যয় শেষ হচ্ছে। সুতরাং পশ্চাৎ ও বিপাক প্রত্যয় ব্যতীত অবশিষ্ট দ্বাবিংশতি প্রত্যয় এই কাম ষোড়শ চিত্তে বিষ্ট হয়। এখান থেকে শুরু হবে। আট কুশল মার্গাঙ্গ অর্থাৎ প্রজ্ঞা বিতর্ক বিরোধীত্রয় স্মৃতি বীর্য ও একাগ্রতা মার্গ প্রত্যয়। এতটুক পর্যন্ত আমরা শেষ করছিলাম। সুতরাং পশ্চাৎ ও বিপাক প্রত্যয় অতীত ব্যতীত অবশিষ্ট দ্বাবিংশতি প্রত্যয় এই কাম কুশলাষ্টক চিত্তে দৃষ্ট হয়। পশ্চাৎ এবং বিপাক প্রত্যয়, পশ্চাৎ প্রত্যয় এবং বিপাক প্রত্যয় এই দুইটা বাদে বাকি 22টা প্রত্যয় অষ্টমহা কুশল চিত্তের মধ্যে পরিলক্ষিত করা যায়, দৃষ্ট হয়। মহাক্রিয়া চিত্তের প্রত্যয় মহাকুশল চিত্তের প্রত্যয়ের অনুরূপ। মহাকুশলে যা পড়েছি এই পর্যন্ত, মহাক্রিয়ার মধ্যেও মহাক্রিয়া চিত্ত 8টা সেম চিত্ত, যেগুলো রহতের চিত্ত এগুলো মহাক্রিয়া। ওখানেও এই 22 প্রত্যয়ের সন্নিবেশন থাকবে একই রকম। পশ্চাৎ বিপাক প্রত্যয় ছাড়া, দুইটা ছাড়া বাকি 22টা।
যদিও এই ক্রিয়াচিত্তে বিরতিত্রয় অবিদ্যমান। সেখানে বিরতিত্রয়ের প্রয়োজন নাই, অটোমেটিকভাবে সেগুলো সংযুক্ত হয়ে গেছে। বিরতিত্রয়ের প্রয়োজন না হইলেও এগুলো এমনিতেই অটোমেটিক পালিত, তখন আগে থেকে প্রতিপালিত হয়ে গেছে। রূপ, অরূপ ও লোকোত্তর চিত্তের প্রত্যয়গুলি জ্ঞান সম্প্রযুক্ত কামকুশল চিত্তের প্রত্যয়ের ন্যায়ই বুঝিতে হইবে। রূপ, অরূপ ও লোকোত্তর চিত্তের প্রত্যয়গুলি জ্ঞান সম্প্রযুক্ত কামকুশল চিত্তের প্রত্যয়ের ন্যায় বুঝিতে হইবে। একরকম করে বুঝার জন্য বলতেছে। যদি তাই হয় তবে এই মহৎগত ও লোকোত্তর চিত্ত কামকুশল চিত্ত হইতে শ্রেষ্ঠ কেন? একই রকমের চৈতসিকের ব্যবহার যদি হয় থাকে, তাহলে লোকোত্তর চিত্ত কামকুশল চিত্ত হইতে শ্রেষ্ঠ কেন? এটা প্রশ্ন। উত্তর আছে কিরকম? আশেবন প্রত্যয়ের মাহাত্ম্যে ও তীক্ষ্ণতায় এইসব চিত্তে ইন্দ্রিয়, ধ্যান, মার্গ ও অনন্য প্রত্যয় শ্রেষ্ঠতা লাভ করে। অনন্ত প্রত্যয় ধর্ম না, অন্যান্য প্রত্যয় ধর্ম অনন্য প্রত্যয় ধর্ম শ্রেষ্ঠতা লাভ করে। এবং চিত্তও ক্রমে ক্রমে লোকোত্তরে গঠিত হয়। উপাসিকা শিল্পী বড়ুয়া বুঝছেন কি জন্য কামকুশল চিত্ত হইতে লোকোত্তর চিত্ত শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ হয়েছে, কি জন্য শ্রেষ্ঠ হয়েছে বুঝেন? ওই লোকোত্তর চিত্ত ধ্যানে উন্নত হইতে হইতে মানে শ্রেষ্ঠতা আশেবন যবনস্থানে আশেবনের কারণে উন্নত হইতে হইতে শ্রেষ্ঠতা প্রাপ্ত হয় ক্রমান্বয়ে, এজন্য এটা শ্রেষ্ঠ। যখন ওই যবনে গিয়ে আশেবন প্রত্যয় যখন হয় চিত্ত মানে এই যে কামকুশল আদি যেগুলো মানে করতে করতে যখন চিত্ত বেশি উন্নত হয়ে যায় আমাদের, উন্নত চিত্তে যখন আমরা মানে উন্নত চিত্তে যখন পৌঁছে যায়, তখন এই ইন্দ্রিয়, ধ্যান, মার্গ ও অন্যান্য প্রত্যয় ধর্মগুলো মানে শ্রেষ্ঠত্ব লাভ করে। এখানে ওই আশেবন বারবার মানে অভ্যাস করার, যেটা আমরা ওই আশেবন প্রত্যয়ের মধ্যে পাইছি যবনের মধ্যে। এটা আরেকটু করে করে দেন বুঝে। প্রশ্নটা হচ্ছে যে কি কামকুশল চিত্ত হইতে লোকোত্তর চিত্ত শ্রেষ্ঠ কেন, এটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, লোকোত্তর চিত্ত শ্রেষ্ঠ মানে একই প্রত্যয় ব্যবহার হয়ে একই রকম সবকিছু থাকার পরে আবার শ্রেষ্ঠ হয়েছে কেমনে? লোকোত্তর চিত্তকে শ্রেষ্ঠ বলবো কেন, বা শ্রেষ্ঠ হলো কেন? এটা আপনার মনেও থাকার কথা। একই জিনিস দিয়ে তৈরি,
ঠিক না? যেমন কালকেও দীপেন বাবু যেমন কথা বললো, অমোহ এই জায়গাতেও অমোহ চিত্ত বা জ্ঞান সম্প্রযুক্ত বলা হচ্ছে, একেবারে লাস্টের পর্যায়ে ওটাও জ্ঞান সম্প্রযুক্ত, কিন্তু ওখানে নাম্বারিং করলে তারতম্য আছে। যেরকম এটা এখানে মনে করেন 1ও যদি পাই, 100 আছে তো পয়েন্ট, 100 পয়েন্টের মধ্যে 1 পয়েন্টও যদি পাই তাকেও জ্ঞান সম্প্রযুক্ত বলা হয়। আবার 100 পাইলেও তাকেও জ্ঞান সম্প্রযুক্ত বলা হয়। কিন্তু 1 পাওয়া ব্যক্তি এবং 100 পাওয়া ব্যক্তি দুইজনের মধ্যে তো সমান না, দুইজনের মেধা তো সমান না। ঠিক এখানেও একই চৈতসিকের ব্যবহার হইলেও, একই প্রত্যয়ের ব্যবহার একই রকমের হইলেও কিন্তু বারবার আশবন প্রত্যয়ের রিঘর্ষণ, বারবার একই বিষয় চর্চা করতে করতে, আচরণ করতে করতে চিত্ত ক্রমে শক্তিশালী হয়। এই শক্তিশালী হতে হতেই ক্রমান্বয়ে এই পর্যন্ত আসে এবং লোকোত্তর মার্গ নিশ্চিত করার মাধ্যমে অরহত আদি, সম্যক সম্বুদ্ধ আদি হতে পারেন। পরিষ্কার হয়েছে নাকি আরো আলোচনা লাগবে? হ্যাঁ বানতে বুঝছি বানতে। বোঝা গেছে আগে আপনি একটু মানে ভালো করে বুঝেছেন। পরিষ্কার হয়েছে মানে তারপরে মানে এগুলো তো কোনো শেষ নাই, মানে এগুলো যত শুনলে আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে নাকি আপনাদের? উপাসক পুতুল বাবু পড়েন। মানতে বন্ধা নেবে মানতে অকুশল চিত্র বলবো না। হ্যাঁ, অকুশল হয় বিশিক্ষা সহত মহচিত্তে পুনরপ্রকাশ যুক্ত হয় ইহারা ও চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। এই চিত্তে মোহ হেতু প্রত্যয় এবং বিতর্ক ও বীর্য মার্গ প্রত্যয়, একাগ্রতার কার্য বিচিকিৎসার ও বানতে ওনার মনে হয় নেটে ডিস্টার্ব করতেছে নেটে সবার মন্ত্র বুঝাইতে পারা যাবে কাটে গেছিল। এখন এখন বুঝাই বানতে হ্যাঁ আবার করবো বানতে হ্যাঁ, অকুশল চিত্তের প্রত্যয় বিচিকিৎসা সহগত মহচিত্তে পুনরপ্রকাশ চৈতসিক যুক্ত হয়। ইহারাও চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। এই চিত্তে মোহ হেতু প্রত্যয় এবং বিতর্ক ও বীর্য মার্গ প্রত্যয়, একাগ্রতার কার্য বিচিকিৎসার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এই জন্য ইহা ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়ের কার্য সমাধা করতে পারে না, কিন্তু জ্ঞান কাজ করে। অতএব অধিপতি পশ্চাৎজাত ও বিপাক ব্যতীত বাকি 21 প্রত্যয়ের কাজ এখানে দৃষ্ট হয়। উদ্ধত্ত সহগত চিত্তে আদিমুখ্য বিচিকিৎসার স্থান গ্রহণ করিয়া মানসিক অবস্থা সৃজন করে। এই চিত্তে একাগ্রতা, ইন্দ্রিয় ধ্যান ও মার্গ প্রত্যয়ের কাজ করে। এখানেও
ওই 21 প্রত্যয়ের কাজ দিতে হয়। অধিপতি ও একাগ্রতা ধ্যান প্রত্যয়। বিতর্ক একাগ্রতা দৃষ্টি ও বীর্যমার্গ প্রত্যয়। শুধু পশ্চাৎজাত ও বিপাক ব্যতীত বাকি 22 প্রকার প্রত্যয় এই লোকমূলক শৈতশিকের প্রত্যয় কর্ম না থাকলে দেশ চিত্তের প্রত্যয় নির্ণয়েও কোনো বাধা থাকে না মানতে। উপাসক দীপেন বাবু এক লাইন করে আলোচনা করেন। বিচিকিৎসা সহগত মহচিত্তে পুনর্প্রকাশ চৈতসিক যুক্ত হয়। পুনর্প্রকাশ চৈতসিক, আচ্ছা। অকুশলের মধ্যে যে বিচিকিৎসা সহগত মহচিত্ত যেটা আছে সেটাতে পুনর্প্রকাশ চৈতসিক যুক্ত থাকে, এটা বোঝাচ্ছে। ইহারাও চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। ইহারাও চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। এখানে চিত্ত বলতে কি এটা কি আলাদা বোঝাচ্ছে? চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। বিচিকিৎসা সহগত মোহচিত্তে 15 প্রকার চৈতসিক যুক্ত হয়। এটা আমরা 61 পৃষ্ঠার মধ্যে পড়েছিলাম। কোথায়? চৈতসিকের সম্প্রয়োগ ওই অধ্যায়ের মধ্যে মনে আছে? একবার আবৃত্তি করলে ভালো হবে। প্রকার চৈতসিক পেজটা বরাবর ঠিক থাকবে না। উপাসিকা শিল্পী বড়ুয়া, আপনি ওই পেজের মধ্যে অকুশল চিত্তের চৈতসিক সম্প্রয়োগ ওই জায়গাটা বাইর করেন। অধ্যায় হচ্ছে যে চৈতসিক সম্প্রয়োগ অধ্যায়। আনতে পাইছি 85 পৃষ্ঠাতে পিডিএফ এর মধ্যে। 85 পৃষ্ঠা। ঠিক আছে। চিকিৎসা অকুশল চিত্তের সম্পর্ক 85 পৃষ্ঠা পড়েন। মোহ ওহি অনপত্রপা উদ্যুত্ত এই চারি চৈতসিক সর্ব অকুশল চিত্ত সাধারণ। সর্ব অকুশল চিত্তের মধ্যে যেগুলো থাকবে এগুলো মোহচিত্তের মধ্যে অবশ্যই আছে। তাইলে এখানে কয়টা? 4টা। 4টা আছে। তারপরে হচ্ছে যে কি না, এটা খটা দরকার নাই, আমরা ওই মোহ চৈতসিক মোহটা পড়বো যে দ্বাদশ অকুশল চিত্তে উৎপন্ন হয়। না, এখন ওই কি চিত্তের কথা আমরা পড়তেছিলাম যে দেশ বিচিকিৎসা বিচিকিৎসার মধ্যে হচ্ছে যে বিচিকিৎসা সহগত চিত্তে উৎপন্ন হয়। লোভ
উদ্দেশ। প্রশ্নটা কি ছিল যে ওখানে? চিকিৎসা সহগত মহাচিত্তে 15 প্রকার জ্যোতিষিক যুক্ত হয়। ইহারা চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। অর্থাৎ ওই 15 প্রকার জ্যোতিষিক 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে বলতে যাচ্ছে কি চিত্ত সহ। মঙ্গলক। তাইলে এখানে কয়টা হলো? 4টা। আর ওখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক হচ্ছে 7টা, 4 আর 7 হচ্ছে 11টা। তারপরে ওটা বিচিকিৎসা চিত্ত ছিল না? বিচিকিৎসা স্বগত চিত্তে উৎপন্ন হয়। বিচিকিৎসা শুধু বিচিকিৎসা স্বগত চিত্তে উৎপন্ন হয়। তাহলে 12টা। কোনটা? 12টা পাইছি। আর কোনটা? এখানে বলছে যে চিকিৎসা সহগত মোহচিত্তে 15 প্রকার চৈতসিক যুক্ত হয়। 15 প্রকার চৈতসিক অকুশল চৈতসিক গুলো আর কি হবে না। 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে ওখানেও বিচিকিৎসা আছে 14 প্রকারের মধ্যে। বিচিকিৎসা ওই তো এখানে হচ্ছে যে বিচিকিৎসা হচ্ছে যে মোহচিত্ত তো। হ্যাঁ, তাইলে আবার অকুশল মোহচিত্তের মধ্যে মোহচিত্তের মধ্যে মোহচিত্তের মধ্যে সর্ব অকুশল সাধারণ না, আচ্ছা, সর্ব অকুশল সাধারণ চিত্ত মোহ, অহরি, অনপত্রপা, অদ্যত্ত, এই 4ই চৈতসিক। সর্ব অকুশল সাধারণ, উহারা দ্বাদশ অকুশল চিত্তে উৎপন্ন হয়। তাইলে মোহ, অহিরি, অনপত্রপা, অদ্যত্ত, এই 4টা সর্ব অকুশল সাধারণ চিত্ত। কয়টা? এই 4টা তো না, নাকি? চৈতসিক সর্বসাধারণ অকুশল চৈতসিক সর্বসাধারণ অকুশল চৈতসিক এগুলো কোনগুলো? 4টা। এই 4টা? 4টা মোহ, অহরি, অনপত্রপা, অদ্যত্ত, এই 4টা হচ্ছে সর্ব অকুশল চিত্ত সাধারণ। হ্যাঁ, উহারা দ্বাদশ অকুশল চিত্তে উৎপন্ন হয়। তাহলে এই 4টা আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক হচ্ছে 7টা, 7 4 11টা, আর বিচিকিৎসা 1টা। তাহলে 12টা না হয়েছে। আর 3টা কোত্থেকে? মানে তো অদ্যত্ত একটা আছে। অদ্যত্ত শুধু আচ্ছা আচ্ছা, এটা তো হবে না, হবে না। চিকিৎসার হবে না। তাহলে আমরা পাইছি 12টা। 12টা যদি হয়, আমার মনে হচ্ছে যে সর্ব অকুশল সাধারণ এগুলো আলাদা আছে বোধহয়। এগুলো এমনি ইয়ার মধ্যে চার্জ করলে আসবে, ChatGPT-র মধ্যে চার্জ করে সর্ব অকুশল সাধারণ চৈতসিক এভাবে চার্জ করলে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা আবার ওই জায়গায় ফেরত যাই। ওখানে পেজ নাম্বার কত ছিল? 277। এগুলা আমার কাছে লেখা আছে তো 15 প্রকার। ওগুলা নয় যে চিকিৎসা সহগত মোহ ইয়া
বলো, পুনর্প্রকারগুলো বলো সব। ওগুলা হচ্ছে যে বিতর্ক, তারপরে হচ্ছে যে মোহ, তারপরে হচ্ছে বীর্য, একাগ্রতা, বিচিকিৎসা, তারপরে লোভ, ছন্দ, চেতনা, স্পর্শ, বেদনা, প্রীতি, জীবিতেন্দ্রিয়, দৃষ্টি, বিচার, অধিমত্ব। এগুলা মামার সহ বের করা হয়েছিল যে। আচ্ছা, বের করলে আবার একটু ইয়া করে চেক করে দেখবা। সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই থাকবে, সর্ব অকুশল সাধারণ অবশ্যই থাকবে। সর্ব অকুশল সাধারণ আলাদা করে লেখা আছে কোথাও? না, সর্ব অকুশল সাধারণ বাইর করতে হবে। হ্যাঁ, এই দুইটা তাইলে কম্পালসারি থাকতেছে। তারপরে বিচিকিৎসা একটা অবশ্যই থাকতেছে। তাইলে আমরা এদিকে 12টা কিন্তু পাইছি। আর 3টা কি কি এগুলো আবার একটু চেক করতে হবে। অমিতা বড়ুয়া সহ সহযোগিতা করে এগুলো বাইর করবে না? ওগুলা হচ্ছে যে বানতে ওই যে স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনস্কার, অর্থাৎ সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা। হ্যাঁ, তারপর প্রকীর্ণ চৈতসিক থেকে শুধু 3টা যুক্ত হয়েছে, কি কি বিতর্ক, আছে? বিচার, বীর্য। হ্যাঁ, বিতর্ক। বিতর্ক, হ্যাঁ, বিতর্ক, বিচার, বীর্য। আর সর্ব অকুশল সাধারণ চৈতসিক থেকে মানে 4টা যুক্ত হয়েছে, মোহ, ওহি, অনপত্রপা, তারপরে হচ্ছে যে উদ্যত্ত, আর হচ্ছে বিচিকিৎসা। তাহলে ঠিক আছে, অমিতা বড়ুয়া লিখে রাখিয়েন এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে যে ইহারাও চিত্ত সহ 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। 15 প্রকার চিত্তে চৈতসিকের 15 প্রকার মানসিক অবস্থা এবং চিত্ত একযোগে থেকে এক প্রকারের মানসিক অবস্থা সে ইয়ে করে আবার। এটা বুঝতে পারেন দীপেন বাবু? 15 প্রকার চৈতসিকের 16 প্রকার মানসিক অবস্থা, এই জায়গাটা বুঝেন? হ্যাঁ বানতে মানে 15 প্রকার চৈতসিক এগুলো 15 প্রকার মানসিক অবস্থা, চিত্তটা আর একটা আলাদা মানসিক অবস্থা। বুঝে দিন তো। বানতে মানে যে 15 প্রকার চৈতসিক এগুলো 15টা আলাদা আলাদা মানসিক অবস্থার মধ্যে পড়তেছে। তারপর হুম। যখন চিত্তটা উৎপন্ন হচ্ছে সেটাও এক প্রকার মানসিক অবস্থায় উৎপন্ন করতেছে। এ নিয়ে কোনো উদাহরণ দিতে পারবে? ওই বার রান্না করে বা হয় রান্না করে এটা এটা উদাহরণের মধ্যে বলেন, উদাহরণ দেন। চাউলের সাথে দেন, উদাহরণ দেন না। যেমন তরকারির মধ্যে আপনার মাছের সাথে মরিচ দিলে, তখন লবণ দিলে, এগুলো তো আবার নতুন একটা কিছু হলো না, নতুন পথ, এই যে এরকম আর কি ভাবছে না, এরকম না? হ্যাঁ, ঠিক আছে, ওটা দিয়ে উদাহরণ দেওয়া যাবে। এখানে সব রকমের তরকারি তো আছে, তো আছে, আছে তো আছে, সবকিছু দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে আবার কি করা হয়েছে, আরেকটা 5 জিনিস মেশানো তরকারি আরেকটা আছে, ওই তরকারিটা পুরো অ্যাড করে দেওয়া হয়েছে। বুঝছেন? এখানেও সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে একটি চিত্ত আবার, যেটাকে একদম আমরা সাধারণভাবে চিত্ত বলি। এদের ব্যক্তিগত এক একটা গুণ আছেও, ওই গুণও এখানে আছে। আবার এদের যৌথ সহযোগ থাকার কারণে যৌথভাবে আর একটা গুণ যৌথ পর্যায়ে যায়, এই জন্য এটা সহ এই 16। আমরা 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব,
এবং চিত্ত স্বভাব কে আবার আলাদা করে আরেকটা গোনা হয়, কারণ ওই 7টা বিষয় মিলে আবার আরেকটা অবস্থা সবসময় একরকম করে থাকে, এজন্য এটাকে আরেকটা স্বভাব বলা হয় আলাদা করে, 53 স্বভাব বলা হয়। এরকম করে আমরা পড়ছিলাম, মনে আছে? ওটা এই এখানেও সেম কথা বলা হয়েছে। 15 প্রকার চৈতসিকে 16 প্রকার মানসিক অবস্থা সৃজন করে। হ্যাঁ, এরপর থেকে এই চিত্তে এরপর থেকে এই চিত্তে মোহ হেতু প্রত্যয় এবং বিতর্ক বীর্য মার্গ প্রত্যয়। এই চিত্তে মোহ হেতু প্রত্যয় আর বিতর্ক বীর্য, আমরা বিতর্ক বীর্য এই দুটোটা ওই যে নিজেটা বললো এখন, এই দুইটাতে পেয়ে গেলাম। 12টা যদি ওখানে ধরি তাইলে এইখানে দুইটাতে এমনি অটোমেটিক এখন আসলো বিতর্ক এবং বীর্য, এগুলো হচ্ছে যে মার্গ প্রত্যয়। আর একাগ্রতা একাগ্রতার কার্য বিচিকিৎসার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এই জন্য একাগ্রতা ইহা কিন্তু এমনি ইন্দ্রিয় মার্গ আছে, প্রত্যয়। আছে কিন্তু, হ্যাঁ একাগ্রতা আছে, কিন্তু থাকলেও বিচিকিৎসার দ্বারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, এটা বিচিকিৎসার চিত্ত, কিন্তু আছে বাধাপ্রাপ্ত হয়। এই জন্য ইহা ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়ের কার্য সমাধা করিতে পারে না। ইন্দ্রিয় প্রত্যয় ও মার্গ প্রত্যয়ের কার্য সমাধা করিতে পারে না। মার্গ প্রত্যয় কিন্তু আছে, থাকলেও কার্য সমাধা করতে পারে না। এবং ইন্দ্রিয় প্রত্যয়ও কার্য সমাধা করতে পারে না। কিন্তু ধ্যান প্রত্যয়ের কাজ করে। বলতে এখানে এটা তো যে মার্গ প্রত্যয় হিসেবে কাজ করে বলেছে, কিন্তু এটা তো অকুশল চিত্ত। অকুশল মার্গ মানে তাহলে এটা কি ওই অকুশল মার্গটা বোঝাচ্ছে? হ্যাঁ, 4 অকুশল মার্গ এগুলো। কিন্তু ধ্যান প্রত্যয়ের কাজ করে। সেটা তো করবে, জ্ঞান প্রত্যয় তো কাজ করবে এটা, অকুশল হলেও মানে অকুশল লাইনে করবে আর কি এটা। উপাসক দীপেন বাবু, ধ্যান প্রত্যয় 24 প্রকার প্রত্যয়ের মধ্যে ধ্যান প্রত্যয়টা আরেকবার একটু চার্জ করেন, আমরা পুরোটা আরেকবার শুনবো ইয়ার মধ্যে, ChatGPT-র মধ্যে। ধ্যান প্রত্যয় আবার ওকে এটা পুরো বুঝে দিতে হবে, কুশল ধ্যান অকুশল ধ্যান যাবতীয় পুরো বিষয়টা যেন ফুটে ওঠে ওইভাবে বলতে হবে, না হলে ও এক সাইড বলতে চাইবে, বুঝছেন? আচ্ছা, কুশলে অকুশলে দুই দিক থেকে মিলিয়েই যেন বিষয়টা ফুটে উঠে ওইভাবে লিখতে হবে, প্রশ্ন করার সময় ওভাবে করতে হবে। আচ্ছা মানে এখানে একটা প্রশ্ন উঠেছে, এখানে বিচিকিৎসা স্বভাবত মহচিত্ত এই এবং
পুনর্প্রকার চৈতসিক, তাহলে এগুলো হচ্ছে কি এখানে প্রত্যয় উৎপন্ন ধর্ম, প্রত্যয় না কিন্তু এগুলো। প্রত্যয় এখন প্রত্যয় প্রত্যয় এগুলো বিচিকিৎসা প্রত্যয়। স্বগত বিচিকিৎসা স্বগত চিত্তের মধ্যে কোন কোন প্রত্যয় থাকে, কোন কোন অবস্থা, কোন কোন চৈতসিক গুলো প্রত্যয় আকারে কাজ করে, বুঝছেন? তারপরে এখানে 15 প্রকার চৈতসিক, ওই চৈতসিককে নির্বাচন করে ওই চৈতসিক আবার কোন কোন প্রত্যয়ের আওতাধীন, ওইভাবে হিসাব করা হয়েছে। দেখেছেন জিনিসটা? সেই বিচার করে তখন বিচার বাইর করা হয় এটা লাস্ট পর্যন্ত কোন কোন প্রত্যয়ের সমাহার বিচিকিৎসা স্বগত মোহচিত্তের মধ্যে, কোন কোন চৈতসিকের সমাহার, চৈতসিক না প্রত্যয়ের। তাহলে শুধু এই ক্ষেত্রে মানে প্রত্যয়োৎপন্ন ধর্মটা কোনটা হচ্ছে? প্রত্যুৎপন্ন ধর্ম হচ্ছে যে বিচিকিৎসা স্বগত মোহচিত্ত। তাহলে এটা শুধু এদের হচ্ছে কি প্রত্যয় আমাদের কি, এটার প্রত্যয় কি, এটা আমরা পড়তেছি যে, বুঝছেন? এই মানে বিচিকিৎসা স্বগত চিত্ত হচ্ছে যে প্রত্যুৎপন্ন ধর্ম, তাইলে এর প্রত্যয় কি কি, এটা আমরা এই অধ্যায়ের মধ্যে এটাই পাচ্ছি যে, বুঝছেন? এটা বিচিকিৎসা স্বগত হচ্ছে প্রত্যুৎপন্ন ধর্ম, তাইলে এই প্রত্যুৎপন্ন ধর্মের প্রত্যয় কি কি, এই প্রত্যয় হচ্ছে যে 15 প্রকার চৈতসিক এবং ওই আরেক প্রকার যুক্ত হয়ে 16 প্রকার মানসিক অবস্থা, বুঝছেন? এখন বুঝা হয়েছে? বুঝছিলাম। কিন্তু এই ধ্যান করতে বিষয়টা আমি ভুলে গেছি অবশ্য, একটু প্রশ্নটা কি যেন করছে। ধ্যান প্রত্যয় কাকে বলে? 24 প্রকার প্রত্যয়ের আলোকে ধ্যান প্রত্যয় কাকে বলে? এবং এটা আমরা জানি যে ধ্যান প্রত্যয় কুশল অকুশলের সর্ব জায়গার মধ্যে এই ধ্যান প্রত্যয়ের বিদ্যমানতা আছে, কুশলীয় এবং অকুশলীয়। ওই দিক বিবেচনা করেই মানে পুরো বিষয়টা যেন আসে, ওভাবে বলতে হবে, না হলে উল্টাপাল্টা হতে পারে। আচ্ছা, ইনি এর মধ্যে ইয়ে করো, অতএব অধিপতি অতএব অধিপতি পশ্চাৎ ও বিপাক ব্যতীত 21 প্রত্যয়ের কাজ এখানে দৃষ্ট হয়। তাহলে 3টা বাদ গিয়ে না, অধিপতি, অধিপতি পশ্চাৎ ও বিপাক বিপাক ব্যতীত বাকি 21 প্রকার প্রত্যয়ের কাজ এখানে দৃষ্ট হয়। মানে এগুলা কি বিচিকিৎসার মধ্যে কি এই 3টা কি বাদ যায়, যে মানে এই 3টা ছাড়া বিচিকিৎসার 24টার মধ্যে মধ্যে আর 21টা কাজ করা 3টা যাবে? থাকবে না, হ্যাঁ, আর 21টা আছে। কারণ অধিপতি তো সবসময় সংশয়গ্রস্ত, মানে কোনো কিছুর উপর তো একদম ইয়া করে আধিপত্য বিস্তার করে না। অধিপতিটা সংশয়গ্রস্ত না মনে হয়। কিন্তু এখানে কিছু কিছু কথা বললে বুঝবা। এর আগে আমরা একটা বিষয় পড়ছি যে, দেখো এখানে এই জন্য ইহা ইন্দ্রিয় ও মার্গ প্রত্যয়ের কার্য সমাধা করিতে পারে না। তার মানে কি, ইন্দ্রিয় এবং মার্গ প্রত্যয় কিন্তু আছে,
কিন্তু এমনি কার্য সমাধান করতে পারে না লাস্ট পর্যন্ত গিয়ে। কেন? একাগ্রতাও কিন্তু আছে, কিন্তু থাকলে কি হবে, বিচিকিৎসার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তার মানে একাগ্রতা কিন্তু অবশ্যই আছে, বাধাপ্রাপ্ত হয় সেটা আরেক কথা। এর কার্যটা বরাবর পরিচালনা করতে পারছে না, কিন্তু আছে। এই বিষয়টা কি বোঝা গেছে দূরে? ভান্তে এখানে অধিপতি ওইভাবে তোমার ওই 23 প্রকার না 21 প্রকার প্রত্যয় এগুলো আছে, থাকতে পারে, আছে। 3 প্রকারটা আমি এই কারণে বলছি যে এটা মানে কেন থাকবে না, অর্থাৎ সংশয়গ্রস্ত চিত্তকে কোনো সময় অধিপতি হতে পারে? না। কোন অধিপতি হতে পারে না। অধিপতি মানে তো আপনার মানে একটা ইয়া করা, এই রাজত্ব করা আর কি। তো ও তো বিচিকিৎসা, ওর মধ্যে সবসময় সন্দেহ, এটা করবে না ওইটা করবে, এইটা কোনটা করবে, তো সেটা একটা দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে। তো সেখানে অধিপতি সে কিভাবে হবে? তারপর আর পশ্চাৎ হচ্ছে যে অর্থাৎ আমরা জানি যে পরে উৎপন্ন হয়ে মানে আগেরটাকে টিকিয়ে রাখে, উদাহরণের একটা। তো এখানে বিচিকিৎসার ক্ষেত্রে সেটা তো বাধ্যগত কোনো ধরনের ইয়া আসে না। ওইটা তো কেমনে ইয়া হবে, সেটা নিজেই টিকে থাকবে কিনা ওরকম একটা মান থাকে, সে কিভাবে আরেকটাকে টিকিয়ে রাখার ইয়ে করবে? হ্যাঁ, ও নিজেই দোদুল্যমান অবস্থা। হ্যাঁ, নিজেই দুদুল্যমান অবস্থা। হুম। আর যদি হয় বিপাক, তাহলে বিপাক তো মানে এটা যে বিচিকিৎসা এটা তো এমনি একটা অকুশল কর্ম। হুম। তো সেটা আবার এখানে তো আর সেটা সে কর্মের ফল হবে না। সেটা অলরেডি একটা অকুশল ইয়া না, অকুশল কর্ম না। এটা 3টা দিয়ে তুমি বিচার করতে পারবে না। এটা হলে তোমার আরো 21টা সবগুলো একটা একটা করে দেখে আসতে হবে, তখন এটা সমাধানের পর্যায়ে যাবে যে। হ্যাঁ, তো এটা এমনি আমরা বললেও হ্যাঁ করবো যে, কিন্তু পুরাটা বুঝতে হলে তাই অনেক সময় নিয়ে তোমার ওই সবগুলো মিলাইতে হবে। না, আমি জাস্ট এই তিনটা একটু মেলানোর চেষ্টা করতেছি আসলে, মানে এই ওনারা যে 3টা বইয়ে এভাবে মিলতেছে, বলেছেন ঠিক আছে, যেগুলো আছে কিনা। এভাবে মিলতেছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরো প্রকৃত করতে গেলে তখন ওই পুরো 21টা সবগুলোর সঙ্গে একটার সঙ্গে একটার সঙ্গে একটা দেখতে হবে কিভাবে আছে কিভাবে নাই, কেন থাকে না। জানতে বলেন। আমি আমার প্রশ্নটা হয়েছে কিনা সেটা আগে বুঝছি, সেটা আগে দেখেন। আমি দেখছি 24 প্রকার পদ্মের মধ্যে ধ্যান প্রত্যয় কুশলের আলোকে বর্ণনা করো, আর বিচিকিৎসা সহজ চিত্তে কিভাবে ধ্যান প্রত্যয় দ্বারা উৎপন্ন হয়, চিত্ত কিভাবে ধ্যান প্রত্যয় দ্বারা উৎপন্ন হয় বুঝিয়ে বলো। ঠিক আছে প্রশ্নটা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটার উত্তর যেটা দিচ্ছে সেটা বলি। ধ্যান প্রত্যয় বলতে আমরা শুধু ধ্যান বুঝি, কিন্তু পঠ্যানের ধ্যান প্রত্যয় বলতে যে বিস্তৃত অর্থ বোঝানো হয়েছে। ধ্যান প্রত্যয় কি? ধ্যান প্রত্যয় হলো যে ধর্ম অন্য ধর্মকে আলম্বনের উপরে স্থাপন করে মনকে সে বিষয়ের দিকে প্রবেশ করায় ও স্থির রাখে, সে ধর্ম ধ্যান প্রত্যয়। পঠ্যানে 7টি চৈতসিককে ধ্যানাঙ্গ ধরা হয়েছে: বিতর্ক, বিচার, প্রীতি, বেদনা, একাগ্রতা, দোমনস্য, উপেক্ষা। এগুলো যে চিত্ত উপস্থিত থাকে সেই চিত্ত ও সহজাত ধর্মগুলির প্রতি ধ্যান প্রত্যয় হিসেবে কাজ করে। কুশল চিত্তের ধ্যান প্রত্যয়, উদাহরণ: একজন ব্যক্তি বুদ্ধের গুণ স্মরণ করছে, তখন বিতর্ক চৈতসিক মনকে বুদ্ধের গুণের দিকে নিয়ে যায়। বিচার, সেই গুণ নিয়ে চিন্তা চালিয়ে যায়। প্রীতি, আনন্দ সৃষ্টি করে। একাগ্রতা, মনকে স্থির রাখে। সুখ বা উপেক্ষা, বেদনা, মানসিক ভারসাম্য দেয়। এগুলো সহজাত কুশল চিত্ত ও চৈতসিকের প্রতি ধ্যান প্রত্যয়। অকুশল চিত্তে ধ্যান প্রত্যয় শুধু কুশলে নয় অকুশলেও কাজ করে। উদাহরণ: কেউ শত্রুর কথা মনে করে রাগ করছে, তখন বিতর্ক শত্রুর দিকে মনকে নিয়ে যায়। বিচার, বারবার সেই বিষয় চিন্তা করে। দোমনস্য, কষ্টকর অনুভূতিতে। একাগ্রতা, রাগের বিষয়ে মনকে ধরে রাখে। এগুলিও সহজাত ও কুশল ধর্মগুলির প্রতি ধ্যান প্রত্যয়। অর্থাৎ ধ্যান প্রত্যয়
মানে পবিত্র ধ্যান নয়, বরং মনকে বিষয়ের উপর স্থাপন ও ধরে রাখার কার্য। বিচিকিৎসা স্বভাবত মহচিত্তে ধ্যান প্রত্যয় কিভাবে কাজ করে? প্রথমে মনে করি এই চিত্তে আছে বিতর্ক, বিচার, বীর্য, মোহ, বহিরি, অনপ্রত্যবা, ঔদ্ধত্য, বিচিকিৎসা, উপেক্ষা, বেদনা, একাগ্রতা ইত্যাদি। এখন একজন ব্যক্তি ভাবছে বুদ্ধ সত্যি সর্বজ্ঞ ছিলেন তো? কর্মফল আদৌ আছে কি? সে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। তখন বিতর্ক, মনের দৃষ্টি সে সন্দেহের বিষয়ের দিকে নিক্ষেপ করছে, যেমন বুদ্ধ সম্পর্কে ভাবি। বিচার, সেই বিষয়ে ঘুরপাক খাচ্ছে, যেমন হয়তো সত্য আবার হয়তো নয়। উপেক্ষা, বেদনা, মন সুখীও নয় দুঃখীও নয়, নিরপেক্ষভাবে দোদুল্যমান। একাগ্রতা, মন ছড়িয়ে পড়ে না, সেই সন্দেহের বিষয়ে স্থির থাকে। তাহলে ধ্যান প্রত্যয় কোথায়? এখানে বিতর্ক, বিচার, উপেক্ষা, একাগ্রতা এই ধ্যানাঙ্গগুলো সহজাত বিচিকিৎসা, মোহ, বহিরি, অনপ্রত্যবা প্রভৃতির প্রতি ধ্যান প্রত্যয় হয়। অর্থাৎ তারা সন্দেহপূর্ণ মনকে সে আলম্বনের পর স্থাপন ও ধরে রাখতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা, এখানে একটি ভুল ধারণা দূর করা দরকার। বিচিকিৎসা সহগত চিত্ত ধ্যান প্রত্যয় দ্বারা উৎপন্ন হয়, এভাবে বলা পুরোপুরি সঠিক নয়। কারণ চিত্তের উৎপত্তিতে অনেক প্রত্যয় একসাথে কাজ করে। হেতু প্রত্যয় মানে মোহ, সহজাত প্রত্যয়, অনন্ত প্রত্যয়, সমানান্তর প্রত্যয়, আলম্বন প্রত্যয়, উপনিষদ প্রত্যয়, ধ্যান প্রত্যয় ইত্যাদি। ধ্যান প্রত্যয় এককভাবে চিত্ত সৃষ্টি করে না, বরং চিত্ত উৎপন্ন হওয়ার পর তাতে উপস্থিত ধ্যান অঙ্গগুলো সহজাত ধর্মগুলোর প্রতি ধ্যান প্রত্যয় হিসেবে কাজ করে। সার কথা, কুশল চিত্তে ধ্যান প্রত্যয় মনকে শুভ আলম্বনের উপর স্থাপন করে, ও কুশল চিত্তে ধ্যান প্রত্যয় মনকে অশুভ আলম্বনের উপর স্থাপন করে। আর বিচিকিৎসা স্বগত মহচিত্তে বিতর্ক, বিচার, উপেক্ষা ও একাগ্রতা ধ্যানাঙ্গ হিসেবে উপস্থিত থেকে সন্দেহ, মোহ ইত্যাদি সহজাত ধর্মগুলোর প্রতি ধ্যান প্রত্যয় হয়। তবে ধ্যান প্রত্যয় একা এই চিত্ত উৎপন্ন করে না, এটি বহু প্রত্যয়ের মধ্যে একটি সহায়ক প্রত্যয়। একদম পুরো পরিষ্কার হয়েছে নি, আশা করি না? খুব সুন্দর করে বোঝানো হয়েছে। বুঝছেন অমিতা বড়ুয়া? উপাসক দিবেন বাবু ওই জায়গাটা ইয়ে করেন, কপি করে গ্রুপে দেন। অমিতা বড়ুয়া এটা বারবার পড়লে বুঝে যাবেন। খুব সুন্দর। মানে বিচিকিৎসা চিত্তের মধ্যে কিভাবে এই ধ্যান প্রত্যয় কাজ করে। নর্মালি এখানে থাকার কথা না বা হওয়ার কথা না, কিন্তু না হওয়ার কথা না হইলেও কিভাবে হয়, কিভাবে কাজ করে পুরো বিষয়টা ফুটে উঠছে। এরপরে আমরা কোথায় ছিলাম? বলতে আমরা ওই যে এটা নিয়ে আলোচনা করছিলাম যে অধিপতি পশ্চাৎ বিপদ ব্যতীত বা এই 21 তিনটে দ্বারা প্রত্যয়ের 21 কাজ প্রকার, ছিল। এই এর মধ্যে থাকে 21 প্রকার প্রত্যয়। বিচিকিৎসা চিত্তের মধ্যে 21 প্রকার প্রত্যয়ের মানে দৃষ্ট হয়, আছে যে এটা প্রমাণিত হয়। তারপরে অদ্বৈত সহগত চিত্তে অধিমুখ্য বিচিকিৎসার স্থান গ্রহণ করিয়া 16 প্রকার মানসিক অবস্থা সৃজন হয়। উদ্ধত্ত সহগত চিত্তে অধিমুখ্যের জায়গায় বিচিকিৎসার জায়গায় অধিমুখ্য হবে শুধু, আর সবগুলো একই। আর পুরো ব্যাপারটা সবগুলো একই, বিচিকিৎসার মতোই। অধিমুখ্য মনে আছে? উপাসিকা শিল্পী বড়ু অধিমুখ্যটা বলেন তো। অমিতা বড়ুয়া বলেন।
পান্তায় অধিমুখ্য হচ্ছে যে পূর্ণ মুক্তি, অধিমুখ্য অর্থ। আর মানে এটা যে কোনো একটি বিষয়, যে কোনো বিষয়ে কাজ করা ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে। শিল্পী বড় বলতে চাইছেন মনে বলে। বলতে চাই না। হ্যাঁ, এই অধিমুখ্যটা দীপেন বাবু ইয়া করেন তো, উদাহরণ সহ বুঝাই দেন তো। চিকিৎসার ক্ষেত্রে যেটা হয়, মনে করেন দুইটা রাস্তার মধ্যে কোনটা রাস্তা নেওয়া উচিত সেটা চিকিৎসাতে তারা বুঝে যায় না, মানে বুঝে উঠতে পারে না যে কি এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে নাকি এই রাস্তা দিয়ে গেলে ভালো হবে। তো যখন অধিমুখ্য হয় তখন, অধিমুখ্য যদি ঠিক থাকে তখন যে কোনো একটা নিয়ে ফেলে, সেটা গেলে গেলাম, না গেলে নাই, যে কোনো একটা মানে বেছে নেই। অর্থাৎ সে তখন সন্দেহের মধ্যে থাকে না, তখন সে যে কোনো একটা কাজ করে ফেলবে, যেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা মানে সেটা পরে আসতেছে আর কি। ঠিক আছে, তাইলে বিচিকিৎসার জায়গায় শুধু অধিমুখ্য যোগ করলে অদ্বৈত সহগত চিত্তের হিসাব মিলে যাবে এনি এরপর থেকে। এই চিত্তে একাগ্রতা ইন্দ্রিয়, ধ্যান ও মার্গ প্রত্যয়ের কাজ করে। এই চিত্তে একাগ্রতা ইন্দ্রিয়, ধ্যান ও মার্গ প্রত্যয়ের কাজ করে। একাগ্রতা ইন্দ্রিয়টা ধ্যান প্রত্যয় ও মার্গ প্রত্যয়ের কাজ করে। এটা এটা একাগ্রতায় মানে তিনটা কাজ করতেছে, তিনটা কাজ, ইন্দ্রিয় প্রত্যয়ের কাজ করতেছে, ধ্যান প্রত্যয়ের কাজ করতেছে এবং মার্গ প্রত্যয়ের কাজ করতেছে। একাগ্রতা তো এখানে আছে দেখলাম আমরা, বিচিকিৎসার মধ্যে দেখেছি, এটার মধ্যেও বিচিকিৎসাতে যেহেতু আছে এটাতেও আছে, তাইলে তিন বিষয়ের কাজ করতেছে। এখানেও এই 21 প্রত্যয়ের কাজই দৃষ্ট হয়, একেবারে সেম ভাবে বলা হয়েছে। এরপরেরটা দেখো, লোভ চিত্তে। লোভচিত্তে লোভ মোহ হেতু প্রত্যয়, ছন্দ চিত্ত বীর্য অধিপতি প্রত্যয়, আলম্বনাদি প্রত্যয় আলম্বনাদি প্রত্যয় এখানে দৃষ্ট হয়। এটা বোঝা যাচ্ছে। লোভচিত্তে তো সবসময় তো আপনার মানে এই লোভ এবং মোহ এরা দুইটাই তো হেতু প্রত্যয়। হ্যাঁ, ছন্দ চিত্ত বীর্য, এগুলো ছন্দ টাইম নিয়েও চারি অধিপতির একটা না, ছন্দ চিত্ত বীর্য, ছন্দ চিত্ত বীর্য এগুলো ওই অধিপতি প্রত্যয়, এগুলোর কারণে। ভান্তে এখানে একটা খেয়াল করেছেন, এখানে অধিপতি প্রত্যয়ের মধ্যে চারটা না, ছন্দ চিত্ত বীর্য চিত্ত মীমাংসা, মীমাংসা বা প্রজ্ঞা, ওইটা কিন্তু আসে না এখানে অকুশলের মধ্যে। অকুশল যে সেজন্য আসে নাই। হ্যাঁ, শুধুমাত্র ছন্দ চিত্ত বীর্য এই তিনটাই আসবে। হ্যাঁ, তিনটা ওই দুই দিকে কাজ করে, আর মীমাংসা শুধু একদিকে কাজ করে। হ্যাঁ, কুশলের দিক দিয়ে। তারপরে লোভের সময় যদি, আচ্ছা
লোভ চিত্তের লোভ মোহ হেতু প্রত্যয়, ছন্দ চিত্ত বীর্য অধিপতি প্রত্যয়, আলম্বনাদি প্রতি এখানে দৃষ্ট হয়। হ্যাঁ। চেতনা কর্ম প্রত্যয়, স্পর্শ মনসঞ্চেতনা ও বিজ্ঞান আহার প্রত্যয়, চিত্ত বেদনা একাগ্রতা জীবিতেন্দ্রিয় এবং বীর্য ইন্দ্রিয় প্রত্যয়। অমিতাভ বড়ুয়া দেখেন, একটা একটা করে দেখে দেখে যান, দেখেন, আর এমনি আলোচনাও করতে হবে না, এমনি নর্মালি বোঝা যাচ্ছে এগুলো। হ্যাঁ, জটিলতার কিছু নাই। কর্ম চেতনা হচ্ছে যে কর্ম প্রত্যয়, আমরা নানাক্ষণিক চেতনা পড়েছিলাম। তারপরে স্পর্শ মনসঞ্চেতনা ও বিজ্ঞান, এগুলো আহার প্রত্যয়। আর চারি আহারের মধ্যে আমরা এই তিনটাকে দেখেছিলাম। মনসঞ্চেতনা মানে হচ্ছে চেতনা আহার। তারপরে চিত্ত বেদনা একাগ্রতা জীবিতেন্দ্রিয় এবং বীর্য এগুলো হচ্ছে ইন্দ্রিয় প্রত্যয়। চিত্ত বেদনা একাগ্রতা। বেদনা কিভাবে ইন্দ্রিয় প্রত্যয় হয়? অমিতাভ বড়ুয়া। বেদনা, বেদনার মধ্যে আমরা পাঁচ প্রকার বেদনা দেখছিলাম বলতে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সমনস্য, দোমনস্য। তারপর এগুলিতে যখন সমনস্য ইন্দ্রিয়, দোমনস্য ইন্দ্রিয়, উপেক্ষা ইন্দ্রিয়, ওই ইন্দ্রিয় আছে যে ওখানে ইন্দ্রিয়ত্ব করার ব্যাপার থাকে, সেজন্য এই ইন্দ্রিয় প্রত্যয়। তারপরে বিতর্ক বিচার প্রীতি, প্রীতি বেদনা ও একাগ্রতা ধ্যান প্রত্যয়। বিতর্ক বিচার প্রীতি বেদনা একাগ্রতা ও ধ্যান প্রত্যয়, এগুলো তো ধ্যান প্রত্যয় যে সেটা আমরা সবাই জানি, প্রথম থেকে পঞ্চম ধ্যান। হ্যাঁ। তারপর বিতর্ক একাগ্রতা দৃষ্টি ও বীর্য মার্গ প্রত্যয়। বিতর্ক বান্তে এটা বিতর্ক একাগ্রতা দৃষ্টি ও বীর্য মার্গ প্রত্যয়। একটা একটা করে দেখতে হবে। হ্যাঁ, একটু করে ওইটা একটু মিলানোর জন্য যে ধ্যান প্রত্যয় যেটা আছে ওটা। বিতর্কটা কিসের? মার্গ প্রত্যয় কিভাবে হবে? আমরা বিতর্ককে কোথায় পাইছিলাম? সম্যক সংকল্প, তারপরে একাগ্রতা, এটা কিভাবে মার্গ প্রত্যয়? একাগ্রতা কিসের সঙ্গে হবে? একাগ্রতা হচ্ছে যে ওই বিষয়টার প্রতি আমার চিত্তকে একদম একাগ্র করে ফেলে আর কি। হ্যাঁ, এটা মানে কিসের যে মার্গ প্রত্যয়ের মধ্যে থেকে টানো? কোন জায়গার মধ্যে আছে এটা? ভান্তে এটা অর্থাৎ আমরা মুক্তির পথে না গিয়ে উল্টা পথে যাচ্ছি আর কি। এটা মানে অকুশলের দিক দিয়ে যাচ্ছি বা ভুল রাস্তা দিয়ে যাচ্ছি। এটা দ্বাদশ মার্গাঙ্গ মনে করতে হবে। হ্যাঁ, যেখানে পড়বে পড়ুক, পড়লে
এটা হয়েছে। ঠিক আছে, কুশলে পড়ুক বা অকুশলে পড়ুক, পড়লে মার্গ প্রত্যয় আছে, এটা বুঝতে হবে। আর এটা যেহেতু অকুশল, অকুশলের চারটেই দেখলে হয়ে যাবে। অকুশলের চারটে কি কি? মিথ্যা দৃষ্টি, তারপরে মিথ্যা মিথ্যা সংকল্প, তারপরে মিথ্যা ব্যায়াম, আরেকটা কি মিথ্যা, আরেকটা কি চারটা তো, মিথ্যা সমাধি মনে হয় বলতে। এটা মিথ্যা সমাধির মধ্যে এটা পড়বে আর কি। মিথ্যা সমাধি। এই মিথ্যা সমাধির মধ্যেই একাগ্রতা পড়বে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, যে কি দৃষ্টি, ওই মিথ্যা দৃষ্টির মধ্যে এটা পড়বে। তারপরে হচ্ছে যে বীর্য, বীর্য হচ্ছে কিসের মধ্যে? বীর্য হচ্ছে যে ওই যে ওই ইয়ার প্রতি মনকে ওই দিক দিয়ে নিয়ে যায়, মানে এমন ভাবে ইয়া করে যে ওই রাস্তা দিয়ে আমার যেতেই হবে, মিথ্যা মানে সংকল্প, ওই কাজটা আমার মিথ্যা ব্যায়াম, ব্যায়াম, মিথ্যা ব্যায়াম মিথ্যা আছে না, মিথ্যা ব্যায়ামটা হচ্ছে বীর্য। এই জন্য এই এগুলো মার্গ প্রত্যয়। এখন মিলছে হিসাব? মিলেছে। শুধু শুধু পশ্চাৎ ও বিপাক ব্যতীত বাকি 22 প্রকার প্রত্যয় এই লোভমূলক চিত্ত অষ্টকে লভ্য, চিত্তাষ্টকে লভ্য। চৈতসিকের প্রত্যয় ধর্ম জানা থাকিলে দেশচিত্তের প্রত্যয় নির্ণয়ে কোনো বাধা থাকে না। ওগুলো মুখস্থ করলে তাহলে এখানে এগুলো দেখে দেখে প্রত্যয়ের সঙ্গে মিলাইলে অটোমেটিক ভাবে মিলে যাবে, বাধা থাকে না বলে আর দেওয়া হয়নি আর কি। এটা এমনি দিবেন বাবু চাইলে পারবেন অবশ্য। আপনি দেশচিত্তে, পশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে পরে জন্ম হয়ে ও ওই অবস্থাকে, ওই চিত্তকে সাহায্য করে আগেরটাকে। যেমন উদাহরণ দেওয়া হয়েছিল কি, কর্মজরূপ আগে উৎপন্ন হয়েছে, পরবর্তীতে চিত্ত উৎপন্ন হয়ে আবার ওটাকে সংবর্ধন করতেছে, টিকিয়ে রাখতেছে, এরকম উদাহরণ পাইছিলাম না আমরা? গাছ পরবর্তীতে আবার পানি দিয়ে গাছটাকে টিকিয়ে রাখা, সার দিয়ে গাছটাকে টিকিয়ে রাখা, সার এবং পানি এগুলো পশ্চাৎ প্রত্যয়, পরে উৎপন্ন হয়ে সহযোগিতা করতেছে। ঠিক একইভাবে চিত্ত, এগুলো পরে উৎপন্ন হয়ে ওটাকে পশ্চাৎ। তাইলে পতিত্ব সমুৎপাদে প্রত্যয় সংগ্রহ, এবার হচ্ছে যে প্রত্যয় সংগ্রহ আসছে। পতিত্ব সমুৎপাদের প্রত্যয় সংগ্রহ পড়ার আগে আমরা এটা শেষ করব। আগে যেগুলো বাকি রেখে আসছি এটা শেষ করব, তারপরে এখানে আবার আসবো। তবে এটার সঙ্গেও সেটার লিঙ্ক আছে, কিন্তু এটা পড়লে সেটা তখন আরো সহজ লাগবে। এখানে পতিত্ব সমুৎপাদ তো, আর আমরাও সেখানে সেটাই ফেলে আসছিলাম, মনে আছে? হ্যাঁ ঠিক আছে, ওখানে আমরা 6টি বিভাগ যেটা ভাগ করছে, 24 প্রকার প্রত্যয়ের মধ্যে 6টা বিভাগ নিয়ে ভাগ করছে, ওগুলো ফেলে আসছি আমরা। ঠিক আছে, প্রজ্ঞপ্তি শুদ্ধ দেখবো কালকে তাইলে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, পূর্বান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা
জ্ঞানদর্শী কল্যাণ নির্দেশ অংশ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 সাধু, সাধু। বন্দামি বান্ধে